ইসরায়েল বলল যে আমরা এটা মানি না। এবং এখন দে কন্টিনিউড দে উইথ অ্যাটাকিং কন্টিনিউড এবং গত লেবানন। যেটা হলো যে সিজফায়ার ডিক্লেয়ার করার পরপরই যে আক্রমণটা করলো ওরা ১০ মিনিটের ভিতরে ওভার 150 টার্গেটসে অ্যাটাক করলো এবং যেখানে ২৫৪ জন লোক মারা গেছে এবং ১১১১'র বেশি লোক আহত হয়েছে। তো বুঝাই যাচ্ছে যে এই সিজফায়ারের পরে যে পিস টক হতে যাচ্ছে সেটাকে ভণ্ডুল করার জন্য বা এই পিস টক যাতে সফল না হয়। ইরান যুদ্ধের সিজফায়ার চলছে, কিন্তু আগামীকাল থেকে পিস টক শুরু হচ্ছে। এ নিয়ে আমি আলাপ করব আমার সহকর্মী শেখ শাহরিয়ার জামানের সঙ্গে। পিস টক শুরু হচ্ছে, আপনি কি আশা করছেন? প্রথমে ধন্যবাদ আপনাকে। ৪৮ দিন যুদ্ধের পরে সিজফায়ারটা শুরু হলো। আমি জাস্ট প্রথমে একটু প্রেক্ষাপটটা একটু বলে রাখি। ইরান এবং ইসরায়েল ইউএসের যে কনফ্লিক্টটা সেটার বিহাইন্ড দ্য সিন ডিপ্লোম্যাটিক্যালি সলিউশনের জন্য বেশ কয়েকটা দেশ দুতিয়ালি করেছে এবং তার ফলশ্রুতিতে আমরা দেখলাম যে পাকিস্তানের পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া হলো যে একটা সিজফায়ার প্ল্যান সেটা আমেরিকাকে দেওয়া হয়েছে 10 পয়েন্ট এবং যুদ্ধ শুরু হওয়ার মানে ডেডলাইন, ট্রাম্প সাহেবের যে ডেডলাইন ছিল যে তারপরে উনি একটা সিভিলাইজেশনকে ওয়াইপ আউট করে দেবেন, সেই ডেডলাইন শেষ হওয়ার ২ ঘন্টার আগে ট্রাম্প সাহেব বললেন যে আমি এই সিজফায়ার প্ল্যানের উপরে আলোচনা করতে রাজি। ইরান যে 10 পয়েন্ট দিয়েছে এবং তারপরেই এই সিজফায়ারটা হয় ২ সপ্তাহের জন্য। স্বাভাবিকভাবে তখনই বিভিন্ন কূটনৈতিক মহলে তৎপরতা চলে যে পিস টক হবে, কে পার্টিসিপেট করবে, মানে বলতে আমি বোঝাচ্ছি যে কোন লেভেলে এই পিস টকটা হবে, কোথায় হবে, এগুলো নিয়ে পাকিস্তান এটা হোস্ট করতে চাইলো এবং এই পিস টকটা পাকিস্তানি হচ্ছে শনিবার দিন সকালবেলায়। সেরেনা হোটেল ওদের খুব নাম করা একটা হোটেল, সেই হোটেলে এটা হবে। প্রেক্ষাপটটা যদি আমি বলি যে এই পাকিস্তানে ৯-১০ দুদিনকেই পাবলিক হলিডে ডিক্লেয়ার করা হচ্ছে ইন ইসলামাবাদ, আর ১১-১২ মানে শনি রবি এটা তাদের ছুটি। সো ইসলামাবাদে অল টুগেদার ৪ দিনের একটা হলিডে তারা এনজয় করছে। নাম্বার ২, ওই হোটেলে যত গেস্ট ছিল সব গেস্টগুলোকে ইভাকুয়েট করতে বলা হয়েছে ফর বিশেষ রিজন। তার মানে ওই হোটেলে শুধুমাত্র এই ডেলিগেশন এবং পাকিস্তানের ছাড়া আর কেউ থাকছে না। মিটিং দেখা যাচ্ছে যে পাকিস্তান আসলে খুব খুবই গুরুত্ব সহকারে নিচ্ছে, না নিয়েও উপায় নাই। এটা হোল ওয়ার্ল্ড ইজ অ্যাট স্টেক। এর মধ্যে যেটা আমরা জানতে পেরেছি যে আমেরিকার পক্ষ থেকে তাদের যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উনি লিড করার একটা সম্ভাবনা আছে, সেটাই শোনা যাচ্ছে। আর ইরানের পক্ষ থেকে ওদের যে পার্লামেন্টের স্পিকার বাগের গিল ওদের পার্লামেন্টের স্পিকার উনি এটাতে লিড করবেন। স্বাভাবিকভাবে পাকিস্তানের ডেলিগেশন তো থাকবে। যেটা প্রাথমিকভাবেই আমরা যেটা জানতে পেরেছি যে ২ রুমে ২ ডেলিগেশন বসবে। মাঝখান থেকে পাকিস্তানের যে অফিসিয়ালরা যারা রয়েছে তারা একে অপরের কাছে মেসেজ কনভে করবে। ইটস নট লাইক যে এটা মুখোমুখি এটা আলোচনা হবে না, এটা ২ ডেলিগেশন ২ রুমে এবং মাঝখান থেকে তাদের মধ্যে মেসেজ কনভে করা হবে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা খুব সম্ভবত ১৫ দিনের মতো তারা আশা করে যে এই নেগোসিয়েশনটা ১৫ দিনের মতো চলতে পারে এবং সেক্ষেত্রেই তারা একটা ইয়াতে রিচ করতে চায় একটা কনক্লুশনে। হ্যাভিং সেড দ্যাট এত কিছুর অ্যারেঞ্জমেন্ট, এত হাই ডেলিগেশন, এত কিছুর পরেও এইটা নিয়ে একটা ধোঁয়াশা বা একটা অনিশ্চয়তার বিষয় যেটা রয়েছে ইসরায়েলের বিষয়টা হচ্ছে গিয়ে যে প্রথমে যখন পাকিস্তান এই ঘোষণাটা দেয় তখন বলা হয়েছিল যে লেবানন ইজ অলসো ইনক্লুডেড। এই পিস টকটা যেটা হচ্ছে সিজফায়ার, সেখানে ইরানে তো হামলা হবেই না বা ইরান পাল্টা হামলা করবে না এবং এটার সাথে লেবাননও ইনক্লুডেড থাকবে, যেখানে প্যাকেজের মধ্যে আসলে লেবাননও ছিল, শুরু থেকে ইনক্লুডেড ছিল এবং সেটা টুইটও করেছে পাকিস্তানের প্রেসিডেন্ট। হ্যাঁ, সবই এটা ডিক্লেয়ার করা হয়েছে এবং তারপরে দেখা গেল কি ইসরায়েল বলল যে আমরা এটা মানি না এবং দে কন্টিনিউড এবং গত যেটা হলো যে সিজফায়ার ডিক্লেয়ার করার পরপরই যে আক্রমণটা করলো ওরা ১০ মিনিটের ভিতরে ওভার 150 টার্গেটসে অ্যাটাক করলো এবং যেখানে ২৫৪ জন লোক মারা গেছে এবং ১১১১'র বেশি লোক আহত হয়েছে। তো বুঝাই যাচ্ছে যে ইরান এই সিজফায়ারের পরে যে পিস টক হতে যাচ্ছে সেটাকে
ভণ্ডুল করার জন্য বা এই পিস টক যাতে সফল না হয় সেটার জন্য যতদূর সব প্রয়াস, যতদূর সম্ভব তাদের পক্ষে যাওয়া ততটুকুই মানে যাচ্ছে। ইসরায়েলের কথা বলছি। ইসরায়েলের কথা বলছি। ইসরায়েল চাইছে না যে এই যুদ্ধটা এইখানেই থেমে যাক, যেটা একদমই পরিষ্কার। আদারওয়াইজ যদি পিস টকই করবো তাহলে আমি আক্রমণ করব কেন, হামলা করব কেন? এবং যেখানে ট্রাম্প সাহেব নিজেই তো তার যে সোশ্যাল মেসেজিংয়ে সেখানে তো বলেছেন যে আমরা এটা নিয়ে আলোচনা করতে চাই। তো এইটা গোটা দৃশ্যটা দেখে মনে হচ্ছে যে আমেরিকার উপরে ইসরায়েলের যে প্রভাবটা রয়েছে সেইটাকে ইসরায়েল যতদূর সম্ভব ব্যবহার করছে। ২ নাম্বার হচ্ছে গিয়ে এই ধরনের এই পিস টকটা যাতে সফল না হয় সেটার জন্য তারা লেবাননের উপরে হামলাটা অব্যাহত রেখেছে এবং এটার মাত্রাটা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে, যাতে করে ২ পক্ষই খুব শক্ত একটা অবস্থান নেয়। ইরানের পক্ষে এখন বলা সম্ভব না যে লেবানন নাই বলে আমি তোমার সাথে শান্তি করব, সেটা হবে না। এটা ইরানের পক্ষে বলাটা খুবই দুরূহ বা মুশকিল। আবার আমেরিকা যদি একটা শক্ত অবস্থান নেয় যে লেবাননকে বাদ দিয়ে আমরা আলোচনা করব, সেটা তো একটা কঠোর অবস্থান হতে পারে। ইন দ্য মিন টাইম সিজফায়ার যে কন্ডিশনগুলো ছিল, একটা খুব গুরুত্বপূর্ণ ছিল যে স্ট্রেইট অফ হরমুজটা ওপেন হবে এবং এই বিষয়ে এটা তো ইরানেরই একটা প্রপোজাল ছিল যে তারা এটাকে রিল্যাক্স করবে। কিন্তু ২৪ ঘন্টা, আমি যদি লাস্ট স্ট্যাটিস্টিক্সটা দেখি, ২৪ ঘন্টার ভিতরে ওই স্ট্রেইট দিয়ে সাধারণত ১৫০-র মতো জাহাজ চলাচল করতো, বাট ফার্স্ট 24 আওয়ার্স, সিজফায়ারের ফার্স্ট 24 আওয়ার্সে মাত্র ৬টা জাহাজ গিয়েছে। তার মানে ইরানও যে ঘোষণা দিয়েছে বা তারা প্রকাশ্যেই বলেছে যে লেবাননের যুদ্ধ না থামলে তারা স্ট্রেট অফ হরমুজ ওপেন তো করবে না। দেখা যাচ্ছে সিজফায়ারে আসলে ইরানের উপরে যে আক্রমণগুলো সেটা বন্ধ হয়েছে এবং ইরান যে রিটালিয়েটরি অ্যাটাকগুলো সেটা করতো বন্ধ সেটা হয়েছে, বন্ধ হয়েছে, কিন্তু বাকি সবকিছুই যেমন বিজনেস অ্যাজ ইউজুয়াল। লেবাননে আরো বেশি করে অ্যাটাক শুরু করেছে ইসরায়েল। হুম, এদিকে স্টেট অফ হরমুজ কিন্তু আগের মতোই চলছে, আগের বোঝা মতোই যাচ্ছে। রয়েছে। মানে স্ট্যাটাস কো যদি কিন্তু বলি, ধরুন এই যে এই সিচুয়েশনটা, এটার আসলে তো সবকিছুকে মনে হচ্ছে যে ভোলাটাইল করে দিচ্ছে এই ইসরায়েলের যে অবস্থান। ইসরায়েলের অবস্থানের কারণে যদি আমরা প্রথম থেকেই দেখি যে এই ধরনের আক্রমণের পিছনে যে ইসরায়েলের যেটা ইন্ধন ছিল, এটা আমরা বিভিন্ন রিপোর্টে দেখেছি এবং বিভিন্ন বিশ্লেষকও এই একই কথা বলছেন যে এই আমেরিকান অনেক গোটাতে পলিটিশিয়ান, তারপরে ধরেন অনেক বিশেষজ্ঞ, তারা আমেরিকা, পর্যন্ত এটা বলেছে, ইউরোপিয়ান, গ্লোবাল গ্লোবাল পলিটিশিয়ান। পলিটিক্স, তাদের সিম্পল পয়েন্টটা হচ্ছে কি, আউট অফ দিস ওয়ার আমেরিকার বেনিফিটটা কই এটা কিন্তু ক্লিয়ার না। যদি আমি এভাবে দেখি যে যে স্ট্রেইট অফ হরমুজের কথা তারা এখন বলছে, এইটা তো যুদ্ধের আগেই খোলা ছিল এবং ইরান তো কখনো এটাতে বাধা দেয়নি এই চলাচলে। এখন ওটার জন্য আবার নেগোসিয়েশন করতে হচ্ছে। তা আমেরিকার লাভটা কোথায় আউট অফ দিস হোল থিং? এইটাতে এইটা না কিন্তু এই এই প্রশ্নের উত্তর কিন্তু কেউ সদুত্তর দিচ্ছে না। তো ফলে এখানে ইসরায়েলের যে ইন্ধনের যে বিষয়টা সেটা কিন্তু খুব সামনে আমেরিকানরাই এখন প্রশ্ন করছে যে আমাদের লাভটা কোথায়? ইসরায়েলের কথা আমরা কেন যুদ্ধ করছি? তো যাই হোক, আমরা চাই যে পিস টক হোক এবং সেটি সফল হোক, যুদ্ধ বন্ধ হোক এবং স্ট্রেট অফ হরমুজ খুলে যাক। হুম, এবং এই যে সারা বিশ্বব্যাপী একটা হচ্ছে যুদ্ধের তো একটা মানে ধরেন ইমপ্যাক্ট। ইম্প্যাক্ট আছে, যে যারা যুদ্ধ করছে তারা সরাসরি এফেক্টেড হচ্ছে, আরেকটা আমি আপনি সারা বিশ্বই এফেক্টেড হচ্ছে এই কারণে। হ্যাঁ, তো এইখানে এইটা বন্ধ হোক, এটা আমরা চাই, আমরা শান্তি